নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। পাওয়ার ইন বেঙ্গল, বাংলার শিল্পের নবজাগরণ। এতদিন পাওয়ার ইন বেঙ্গল 29টি পর্ব আমাদের টেলিকাস্ট হয়েছে এই ওঙ্কার বাংলা চ্যানেলে। 30তম পর্বে আমরা চলে এসেছি আমাদের স্টুডিওয়, কারণ একজন বিশেষ অতিথিকে নিয়ে আজকে আমরা এসেছি। কারণ এই 29টা পর্বে আমাদের যে লক্ষ্য ছিল বাংলার শিল্পের নবজাগরণ ঘটানো, সে বাংলার শিল্পের নবজাগরণ ঘটানোর যে লক্ষ্য নিয়ে ওঙ্কার বাংলা এগিয়ে চলেছিল, আজ বোধহয় কোথাও সেটা সফল হতে চলেছে। তাই আজকে আমরা আমাদের স্টুডিওতে এমন একজন মানুষকে নিয়ে এসেছি যার ভাবনা, যার কাজ, নতুন সরকারে যিনি মন্ত্রী, তিনটি দপ্তরের তিনি মন্ত্রী, সেই মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী আজকে আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণবাবু, আপনাকে স্বাগত আমাদের ওঙ্কার বাংলা চ্যানেলে। কল্যাণবাবু, আপনারা ইতিমধ্যেই জানেন তিনটি দপ্তর, একটি হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন বিভাগ, যেটা আমরা বলি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট, এবং দ্বিতীয়ত তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স বিভাগ অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স, এবং তৃতীয়ত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং বায়োটেকনোলজি অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি, অর্থাৎ তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর তার হাতে। তো সেই তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর তার হাতে, আর এই 30তম পর্বে আমরা তাকে প্রথমেই অভিনন্দন জানাবো যে এই তিনটি দপ্তর তিনি সামলাচ্ছেন একা। তো সেইখানে কৃষি, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, এই যে মানে তিনটে দপ্তর, আলাদা দপ্তর, তো কিভাবে এই দপ্তরটাকে আপনি মানে পরিচালনা করবেন বা কি পরিকল্পনা, সেটা আমরা একটু জানবো আজকে। প্রথম হচ্ছে একা নই, মন্ত্রী হিসাবে কিংবা যখন দলীয় প্রার্থীও ছিলাম তখন আমরা জনতা জনার্দনের সম্মিলিত সত্তা হিসাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে পশ্চিমবঙ্গে। নতুন যে সরকার গঠিত হলো সেখানে আমরা যারা মন্ত্রিসভায় আছি, যারা পূর্ণ মন্ত্রী বা প্রতিমন্ত্রী আছি এবং অন্যান্য বিধায়ক আছি, আমরা কিন্তু একটি সম্মিলিত সত্তা। ফলে আমি কখনোই মনে করি না একা কোনো কিছু সামলাচ্ছি। দ্বিতীয়ত, দুটি দপ্তরে আমি একজন প্রতিমন্ত্রী পেয়েছি, তাঁদেরও সাহায্য সহায়তা আমার সঙ্গে থাকবে, আছে। তৃতীয়, আমাদের যে যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় সর্বোপরি আমাদের সঙ্গে আছেন সবসময়, সবভাবে। ফলে একলা কিন্তু চলছি না, সমবেতভাবে আমরা চলছি। তৃতীয় যে বিন্দু, সেটি হচ্ছে আমরা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমরা পরিকল্পনা করে নিচ্ছি বিভিন্ন বিভাগে। ঠিক নিকটেই কি করব, 1 বছরে কি করব, আগামী 5 বছর ধরে কি করব। আমাদের কাছে একখানা বড় চ্যালেঞ্জ তো বটেই, তার কারণ বিগত সরকার 8.5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা রাজ্যবাসীর উপরে চাপিয়ে দিয়েছে। আমরা এখানে মানুষের যে প্রত্যাশা রয়েছে তাতে আমাদের বিশ্রামের কোনো জায়গা নেই। মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমাদেরকে এগিয়ে যেতে হবে। জনতা জনার্দনের দীর্ঘ কয়েক দশকের চাহিদা আমাদের কাছে, প্রত্যাশা অনেক। ফলে আমরা সবসময় দৌড়চ্ছি কাজের জন্য। একদম এই জায়গাটা থেকে যে আপনার পড়াশোনা, আপনার অধ্যাপনার বিষয় হচ্ছে কৃষি বিজ্ঞান, তো সেই দক্ষতা কিভাবে এই পশ্চিমবঙ্গে আপনি কাজে লাগাতে চান, যেখানে গত 15 বছর ধরে এই রাজ্যের কৃষকরা দেনার দায়ে ডুবেছে, সেইখানটাতে আপনি কি পরিকল্পনা? দেখুন, এই 3টে ডিপার্টমেন্টের মধ্যে
একটি ডিপার্টমেন্ট সরাসরি আমার পঠিত যে বিষয় হর্টিকালচার, এগ্রিকালচার, আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি এবং আমার সাবজেক্ট মাস্টার ডিগ্রিতে হর্টিকালচারে স্পেশালাইজেশন আমার। ফলে আমার যে ডিপার্টমেন্ট আছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার, খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন, সেটি সরাসরি আমার পঠিত বিষয়ের মধ্যেই। ফলে এই ডিপার্টমেন্ট আমাকে আমার পূর্ববর্তী অভিজ্ঞতা সহায়তা করবে বলে আমার ধারণা। তার সঙ্গে আমরা এই ডিপার্টমেন্টে টেকনিক্যাল যারা পার্সন রয়েছেন, আধিকারিক রয়েছেন, তাদেরকে পাব এবং অতি অবশ্যই আমরা প্রগতিশীল কৃষকদেরকে পাব, আচ্ছা, যারা কোনো অংশেই কম গবেষক নন। তারা কিন্তু তার নিজের জমিতে আপন ছন্দে, আপন গতিতে তারা কিন্তু সবসময় গবেষণা করে চলেছেন। আমরা সেটা বিজ্ঞানীরা বিশ্বাস করি চাই না করি। এই প্রগতিশীল কৃষকদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আমরা এই উদ্যান পালন বিভাগকে এগিয়ে নিয়ে যাব। তারা আগামী দিনের ভগীরথ হবেন। আমরা যা বিভিন্ন কৃষি গবেষণা কেন্দ্র এবং সারস্বত কেন্দ্র থেকে গবেষণা লব্ধ জ্ঞান ভাণ্ডার তৈরি হচ্ছে, তা সম্প্রসারণের জন্য ভগীরথ দরকার। ভগীরথ যেরকম শিবের জটাজাল থেকে গঙ্গাকে মর্তবাসীর জন্য প্রবাহিত করে দিয়েছিলেন, একইভাবে এই গবেষণা লব্ধ ফলাফলগুলো মানুষের কাছে, কৃষকদের কাছে, উদ্যান পালকদের কাছে পৌঁছানো দরকার। প্রগতিশীল কৃষক এ কাজে সহায়ক হবে। একদম। এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, আপনি তো পশুপালন, উদ্যান পালন নিয়ে বললেন, কিন্তু আরেকটা বিষয় যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গে একটা বড় জায়গা নিয়েছে আমের ফলন। কখনো কখনো দেখা যায় এত আম ফলন হয় যে সেই আম হয়তো পচে নষ্ট হয়, বা আম নিয়ে যে আপনার একটা গবেষণা, এটা কিন্তু যথেষ্ট সমাদৃত। তো সেই আম নিয়ে আগামী গ্রীষ্মের আগে নিশ্চয়ই আপনার কি পরিকল্পনা আছে? আম নিয়ে প্রথমে যে কথা বলতে চাই, মরশুমে যে আমের উৎপাদন হয়, একসঙ্গে সব আমটাই বাজারে চলে আসে। সেই সময় দাম পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়। কিন্তু আমরা যদি এটি করতে পারি, আমের সিজনটাকে এমনভাবে আমরা উদ্যান পালকদেরকে পরিকল্পনা করতে বলবো, তারা ভেরি আর্লি অর ভেরি লেট, খুব জলদি বা খুব নাবি জাতের আম লাগাবেন, যাতে করে এই আম মরশুমটা অনেকটা ছড়িয়ে যায়, যাতে সে অতিরিক্ত লাভ পেতে পারে। দ্বিতীয় যে বিন্দু সেটি হচ্ছে 12 মাসি আমের চাষ, দোফলা আমের চাষ। দেখুন, এই গ্রীষ্মকালে 1 কিলো আম যদি আমরা 40 টাকায় কিনি, যারা সেটি গ্রহণ করব, চাষিকে হয়তো বিক্রি করতে হয় 12 টাকা 15 টাকা, তার বেশি তারা পায় না এখন যা বাজারের অবস্থা। কিন্তু যদি মরশুমের বাইরে আমের উৎপাদন করতে পারে, সে কাঁচা আমই হোক না কেন, শীতের সময়, দুর্গাপুজোর সময়, তখন 1 কিলো কাঁচা আমের দামই প্রায় 200 টাকা বাজারে। চাষি যদি সেটা 60-70 টাকাতেও বিক্রি করতে পারেন, অনেক বেশি লাভ তিনি করতে পারেন। অর্থাৎ মরশুমের বাইরে আম চাষ যে কোনো ফসলের জন্যই হতে পারে। তাই আমি বলবো, আজকে তিনি বড় চাষি, যিনি একক পরিমাণ জমি থেকে বেশি উৎপাদন করেন তিনি নন। বেশি উৎপাদন, একই সঙ্গে সকলে আম উৎপাদন করলেন, দাম পেলেন না, কি হবে কৃষকের? তিনিই বড় চাষি, যিনি একক পরিমাণ জমি থেকে বেশি লাভ করতে পারে। লাভের যে অভিমুখে আমাদের চাষ করতে হবে, যেমন ধরুন বর্ষাকালে এক গাছ ধনেপাতার দাম 10 টাকা 15 টাকা, একটা গাছ, ছোট একটা গাছ, হয়তো 1 মাসের গাছ কি 35 দিনের গাছ। তো সেই বর্ষাকালে যদি এই ধনেপাতা চাষ করেন এবং সেটি খুব সহজে
পলিথিনের একটা টানেল করে এবং পলিথিনের টানেলটাকে সাপোর্ট দেওয়ার জন্য কঞ্চির একখানা অবয়ব তৈরি করা হলো, কাঠামো তৈরি করা হলো, তারপর পলিথিন বিছিয়ে। ধনেপাতা চাষ বা বর্ষাকালে পালং শাক চাষে সবচেয়ে বড় শত্রু কি? বর্ষা, বৃষ্টি। বৃষ্টি, হ্যাঁ। এইটা যদি আচ্ছাদন করে দিই তাহলে দেখুন 1 মাসের মধ্যে বা 35 দিনের মধ্যে বা 40 দিনের মধ্যে এক একটা ফসল উঠবে। তো এরকম এই বর্ষাকালে 2-3টে ফসল সে নিতে পারে। দেখুন ধনেপাতা তো শীতকালে চাষ করতে হয়, সকলেই জানেন, দাম পান না। পালং শাক শীতের ফসল, দাম পান না। কিন্তু যদি বর্ষাকালে কষ্ট করে বিজ্ঞানের প্রযুক্তি কাজে লাগিয়ে গবেষণা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগায়, তাহলে সে উৎপাদন যদি একটু কমও হয় দাম বেশি পাবে। এরকমভাবে আমরা ভাবতে চাই। এছাড়া নতুন নতুন অনেক আমের যে ভ্যারাইটি, আম নিয়ে যেহেতু কথা হচ্ছে, এটা যে কোনো ফসল নিয়েই হতে পারে, আমের নিত্য নতুন ভ্যারাইটি উদ্ভাবন হচ্ছে। অনেক হাইব্রিড আম রয়েছে যার গুণগত মান, যার স্বাদ, গন্ধ ইত্যাদি কৃষকদের নজর কেড়েছে। আম্রপালি, মল্লিকা কথা বলতে পারি, অন্যান্য অনেক ভ্যারাইটি আছে। এর পাশাপাশি আম উৎপাদন কেবল নয়, আমকে কেন্দ্র করে নার্সারি বিজনেস, চারা তৈরি করা, সেটা আরও লাভজনক। কোনো চাষির হয়তো অল্প কয়েক কাঠা জমি আছে, 5-7 কাঠাতে, তো আমি বলবো যে আপনি সেখানে নার্সারি গড়ে তুলুন, চারা কুশলী হন, তার জন্য উপযুক্ত জায়গাতে প্রশিক্ষণ নিন আপনারা। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি যে ইউনিটে কাজ করে এসেছি, সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্প ICAR-এর, সেখানে আমরা বেশ কয়েক বছর ধরে উদ্যান পালকদেরকে প্ল্যান্ট প্রপাগেশন অর্থাৎ কলম করা শিখিয়েছি, প্ল্যান্ট প্রোটেকশন, শস্য রক্ষার কথা বলেছি। তো অনেকেই এখান থেকে প্রশিক্ষিত হয়েছেন এবং তারা নিজেদের মতো ব্যবসা করেছেন। অনেকেই তার নার্সারি সাজিয়ে নিয়েছেন, অনেকে এই নার্সারি করে পুরস্কারও পেয়েছেন। আমরা আনন্দিত তারা যখন তাদের যে পেশাতে প্রতিষ্ঠিত হচ্ছে। আগামী দিনে অন্য কৃষকদেরও বলবো, উদ্যান পালকদেরও বলবো এই ধরনের শিল্পে আসার জন্য। এই জায়গাতে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওই যে আপনি যেরকম আম বলছেন, শুধু এটাকে যদি বিভিন্ন রকম, যেমন আমসত্ত্ব, আচার, এরকম, বা বারুইপুরের পেয়ারা, এই যে পুরো জিনিসটা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা পশ্চিমবঙ্গে একটা বড় শিল্প এখন, মানে তো সেখানে প্রচুর মহিলাদের স্বনির্ভর হতে পারে, চাকরি হতে পারেন। তো এই ব্যাপারে চিন্তা ভাবনা কি আছে? নিয়মিত এদেরকে প্রশিক্ষণ নিতে হবে। খাদ্য প্রক্রিয়াকরণ বা ফল প্রক্রিয়াকরণের অনেক আইটেম রয়েছে। বিভিন্ন ফলের বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা যেতে পারে, জ্যাম, জেলি, মার্মালেড, ফ্রুট জুস, আমসত্ত্ব যেমন বললেন। তো এগুলোর জন্য উপযুক্ত জাত নির্বাচন করা দরকার। যেমন ধরুন আমসত্ত্বের কথাই বলি, আমসত্ত্ব আম সবচেয়ে কোয়ালিটি তৈরি হবে যদি মালদার গোপালভোগ আমের যে শাঁস, তাকে দিয়ে আমসত্ত্ব করা হয়, A ক্লাস আমসত্ত্ব। মালদার যে ইংলিশ বাজারে কোতোয়ালি থানার মধ্যে নানান যারা মানে আর কি মহিলা মাতৃশক্তি, তারা কিন্তু ঘরোয়াভাবে এই আমসত্ত্ব তৈরি করছেন এবং অনেকেই আছেন যারা সেগুলোকে সংগ্রহ করে বিক্রি করছেন। তো কেবল আমসত্ত্ব নয়, আচারও হতে পারে, চাটনি হতে পারে, এবং উন্নত পদ্ধতিতে সে তার পাল্প সংরক্ষিত হতে পারে, শাঁস, গোটা ফলটাই সংরক্ষিত হতে পারে। আরও নানান ফসলের নানান ধরনের প্রোডাক্ট রয়েছে। যেমন লিচুর ক্ষেত্রে লিচু নাট তৈরি, লিচুকে একেবারে শুকনো করে নেওয়া, খোসা শুদ্ধ হতে পারে। আপনি পেয়ারার কথা বলছেন, তো এখন তো পেয়ারার অসময়ের যে ফসল থেকে পেয়ারা চাষিরা, বারুইপুরের পেয়ারা চাষিরা বেশি লাভ করছে। পেয়ারারও খুব সুন্দর জ্যাম, জেলি তৈরি হয়। তো এভাবে খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে মাতৃশক্তিকে কাজে লাগিয়ে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে, পশ্চিমবঙ্গ সরকার এই প্রশিক্ষণ নিয়মিত তারা দিচ্ছেন। নতুন নতুন আরও কেন্দ্র আমরা তৈরি করব বিভিন্ন শহরে,
এছাড়া ট্র্যাডিশনাল কিছু কিছু জায়গা তো রয়েছে, যেমন বীরভূমের সিউড়ি অঞ্চলে, ওখানে প্রক্রিয়াকরণ, ফলের প্রক্রিয়াকরণ শিল্প খুব বিখ্যাত। সিউড়ির মোরব্বা আপনারা অনেকেই শুনেছেন। তো এরকম নানান ফলের নানান যে প্রোডাক্ট, রকমারি প্রোডাক্ট, সেগুলোও আমরা কিন্তু নতুন নতুন কর্মক্ষেত্র বা মানে তাদের কর্ম সম্পাদনের জন্য আমরা সুন্দর করে পরিকল্পনা করতে পারি, এবং সেক্ষেত্রে অল্প পুঁজিতেই হবে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের অনেক প্রকল্প রয়েছে, যেখানে প্রায় সিট মানি হিসেবে প্রায় 40,000 টাকা পর্যন্ত এক একজন পেতে পারেন। এবং যদি এটা সেলফ হেল্প গ্রুপ বা কোঅপারেটিভের মাধ্যমে হয়, এই শিল্পটাকে বাণিজ্যিকভাবে নিয়ে যাওয়ার জন্য প্রায় 3 কোটি পর্যন্ত অনুদান তারা পেতে পারেন। আচ্ছা, তো আমি অনুরোধ করব, কেন্দ্রীয় সরকারের যে হর্টিকালচার এবং ফুড প্রসেসিং সংক্রান্ত যে প্রকল্পগুলো রয়েছে, প্রধানমন্ত্রী PM প্রকল্প, এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে, কৃষি সম্প্রসারণ কর্মীরা যাতে ছড়িয়ে দেন, এই সুযোগ আছে। এটি বাংলাতে লেখা দরকার। কিভাবে আবেদন করবেন, তার কারণ আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছেন, এবং অতি সম্প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1 সেপ্টেম্বর থেকে বাংলা ভাষাতে সরকারি কাজ হবে। হ্যাঁ, তো এই ধরনের যা প্রকল্পগুলো আছে, সহজ সরলভাবে মানুষের কাছে পৌঁছে যাবে, যাতে তারা এর থেকে সুবিধা নিতে পারে। একদম আমাদেরও উদ্দেশ্য তাই, যে আমরা এই যে বাংলার শিল্পের নবজাগরণ, পাওয়ার ইন বেঙ্গল, এই যে বাংলার শিল্পের নবজাগরণ যে উদ্দেশ্য নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল, আজ মনে হয় কোথাও মন্ত্রীর পাশে বসে মনে হচ্ছে হয়তো আমাদের এই যে উদ্যোগটা, সেটা কোথাও একটা সফলতা লাভ করতে চলেছে। তো এই জায়গা থেকে আপনার ভাবনা পরিকল্পনা আমরা শুনলাম। এবার একটু অন্য প্রশ্নে আসি, যে আপনি একজন লেখাপড়ার মানুষ, বিজ্ঞানী মানুষ, সেখান থেকে হঠাৎ রাজনীতিতে কেমন লাগছে? আমি অধ্যাপনা করলেও কৃষকদের প্রশিক্ষণের জন্য সবসময় মাঠেই ছিলাম, কৃষির ময়দানে, উদ্যান পালনের ময়দানে, মালঞ্চে, কুসুমোদ্যানে। তো সেটাও এক ধরনের ময়দান, মাঠ। আবার রাজনীতির অঙ্গন বা মাঠ, বলি না, রাজনীতির ময়দানে এসছেন। এর আগের সরকার তো খেলা হবে খেলা হবে, তো নিজেরাই খেলাতে পরাজিত হয়ে গেছে। তো এই যে ময়দান, ময়দানেই ছিলাম, ময়দানে আছি, ময়দানেই থাকবো, একদম মানুষের সঙ্গে যাপন করব। আগে কৃষকদের সঙ্গে ছিলাম, এখন জনতা জনার্দন আমজনতার সঙ্গে আছে। একদম আপনার যে গবেষণা বা যে লেখালেখি আপনার যেগুলো, সেটা মন্ত্রিত্ব সামলে পাচ্ছেন সময়টা? সেটা এখন হচ্ছে না, কিন্তু নিয়মিত আগে যে বিভিন্ন অবসরে, বিভিন্ন দিনের জন্য, বিভিন্ন পরিপ্রেক্ষিতে যা লেখালেখি করেছি, আমার বন্ধুবান্ধব তারাই অনেকেই লিখেছি, তখন ভাবিনি যে এইসব লেখার এরকম হয়তো এখন মূল্যবান হয়ে উঠবে। নিজের আনন্দেই হয়তো লিখেছি, কিছুটা সমাজকে জানানোর জন্য লিখেছি। সেগুলোকেই সম্পাদনা করে আমার বন্ধুবান্ধবেরা, আমি দেখি যে তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার চেষ্টা করে। তো যখন সুযোগ পাবো একটু গুছিয়ে নিই, হ্যাঁ, নিজের কথা বলতে হবে, একদম তখন একদম লিখবো। আপনি আরেকটা কাজ করেছেন, যেটা হচ্ছে আপনি প্রতিষ্ঠা করেছেন দেশের মাটি কল্যাণ মন্দির, সমাজসেবামূলক সংগঠন। তো সেখানে কিভাবে কাজ? আমি প্রতিষ্ঠা করিনি, আমার যারা সতীর্থ পরিকর, আমরা সকলে মিলে করেছি। একলা কৃতিত্ব নিতে চাই না। আমরা দীর্ঘ 10-12 বছর ধরে এই সংগঠনটা মানুষের জন্য, বিভিন্ন মানে ত্রাণের জন্যও আমরা মাঠে নেমেছি। বন্যার ত্রাণ, কখনো কখনো খরার পরে, কখনো আমফান। এছাড়াও আমরা নিয়মিত সাহিত্য সংস্কৃতি সবার আয়োজন করেছি, আধ্যাত্মিক সবার আয়োজন করেছি, কেরিয়ার কাউন্সেলিং করিয়েছি, বৃক্ষরোপণ করিয়েছি, এবং পরিবেশ সংক্রান্ত আলাপ আলোচনা করেছি। তো এই সংগঠন আমি একলা করিনি, সকলকে সঙ্গে নিয়ে করেছি। আমি
প্রতিষ্ঠা করেছি এরকম কথা বলা চলে না, তবে প্রথম উদ্যোগ আমারই ছিল, নামকরণটাও ছিল দেশের মাটি। আমি দেখেছি দেশের মাটি কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে একটা ফিলিংস, একটা স্বদেশ প্রেম জাগ্রত হয়। তার কারণ আমরা তো বিশ্বাস করি জন্ম দাতা মা মানে জননী, জন্মভূমি এবং দেশ মানে দেশমাতৃকা, প্রকৃতি মাতা, জগন্মাতা সকলেই এক এবং অভিন্ন, এই বোধ আমাদের আছে। বন্দে মাতরম মন্ত্রের মধ্যেও সেটাই আমরা খুঁজে পাই। ফলে আমরা এই মায়ের জন্য কাজ করছি, দেশ মায়ের জন্য কাজ করছি, বৈভবশালী রাষ্ট্র নির্মাণের জন্য কাজ করছি, নেশন ফার্স্ট আমরা বলি। নিজের কেন্দ্র, আপনি যেটা বলছিলেন যে এখন এতদিন মাঠে ছিলাম, এখন জনতার সঙ্গে আছি, তো আপনার কেন্দ্র খড়দা, তো খড়দার মানুষের জন্যে কি ভাবছেন বা সেখানে কি ধরনের শিল্প? আপনার কাছে তিনটে দপ্তর, গুরুত্বপূর্ণ দপ্তর, সেই তিনটে গুরুত্বপূর্ণ দপ্তর, সেখানে কি ধরনের শিল্প হওয়ার সম্ভাবনা আছে খড়দাতে? খড়দাতে আইটি হাব আগামী দিনে হতে পারে। আচ্ছা। খড়দাতে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি সেটা হতে পারে এখানে, তার কারণ কলকাতার খুবই কাছে, আবার খড়দার মধ্যে কিছু গ্রামীণ এলাকাও রয়েছে। খড়দায় 4টে পঞ্চায়েত এলাকা রয়েছে, 2টো মিউনিসিপ্যাল এরিয়া যেমন রয়েছে, তার পাশাপাশি পঞ্চায়েত এলাকাও রয়েছে। তো আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে হর্টিকালচার অ্যান্ড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এখানে কিভাবে তৈরি করা যায় সেই নিয়ে পরিকল্পনা করছি। আইটি ক্ষেত্রেও, ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রেও এখানে কিভাবে কর্মসংস্থানের বন্দোবস্ত করা যায় সেই পরিকল্পনা করছি। পাশাপাশি আরেকটি জিনিস খড়দাকে কেন্দ্র করে হবে, তার কারণ আমার পানিহাটি মিউনিসিপ্যালিটিরও কিছু কিছু ওয়ার্ড আছে আমার খড়দা বিধানসভা ক্ষেত্রের মধ্যে। খড়দহ এবং পানিহাটি এই দুটো যে যুগ্ম শহর বলা যেতে পারে, এখানে অনেক মন্দির রয়েছে, মন্দিরগুলোকে কেন্দ্র করে পাশ থেকে প্রচুর মন্দির রয়েছে, টেম্পল ট্যুরিজম একটা মানে সার্কিট তৈরি হতে পারে। বৈষ্ণব সংস্কৃতির এখানে একটা বিকাশ ঘটেছে 550 বছর আগে। যেমন খড়দাতে প্রভু নিত্যানন্দ তিনি এখানে অবস্থান করেছেন, সস্ত্রীক সপুত্র, তার সহধর্মিণী জাহ্নবা দেবী, পুত্র বীরভদ্র। তো এই জায়গাকে যে মাহাত্ম্য একখানা রয়েছে, নানান জায়গা থেকে বৈষ্ণব যারা পুণ্যার্থীরা তারা এখানে আসেন, এখানে কিভাবে টেম্পল ট্যুরিজম করা যায় সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে, করা সম্ভব, আমরা করব, করে দেখাবো। তার পাশাপাশি খড়দা রুইয়া অঞ্চলে এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রি সেটাও কিন্তু আছে। আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন, তারা এখানে আসতে চান, এখানে অংশগ্রহণ করতে চান, ইনভেস্ট করতে চান। তার কারণ এই 2026-এর নির্বাচনের পরে এটা তো ঘটনা যে শিল্পের একটা ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে আমাদের এই পশ্চিমবঙ্গ ডেস্টিনেশন। তো সেক্ষেত্রে সারা বাংলাটাই মানে শিল্পের জন্য উপযুক্ত হয়ে উঠছে। খড়দহ তার ব্যত্যয় ঘটবে না, খড়দাতেও আসতে চাইছেন, তার কারণ খড়দাতে একটি অনাময় একটা শান্তি বিরাজ করেন, যে খড়দার মানুষ যেটি চান, এখানে বাহুবলী মুক্ত একটা এলাকা বিধানসভা, কাটমানি মুক্ত এলাকা, সিন্ডিকেট রাজ মুক্ত এলাকা, যে তারা মানুষ বিশ্বাস করছেন যে খড়দাতে বিজেপি আসবার ফলে সেই পরিবেশ তৈরি হয়েছে, সেই শিল্প বান্ধব তৈরি হয়েছে, বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। তো আমার প্রথম যে কাজ আমি করেছি সেটি হচ্ছে খড়দহকে আতঙ্ক মুক্ত করা। আধুনিক খড়দহ সেটা সেকেন্ড স্টেপ। আধুনিক খড়দহের মধ্যে শিল্প নিয়ে আসার যে খড়দহ সেটি তো থাকবে, মানুষের মান উন্নয়ন করা, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, এবং অনাময় আনন্দ, তুরিয়ানন্দ আনন্দ আধ্যাত্মিক ক্ষেত্রে। তো আমি সবভাবেই চেষ্টা করছি
সেই পরিবেশ ফিরিয়ে আনা, তার পাশাপাশি খড়দার মানুষের কিছু দীর্ঘদিনের দাবি ছিল। দাবি আছে, হ্যাঁ। যেমন এখানে যে ফ্লাইওভার স্টেশন রোডে, তার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে, মন্ত্রী মন্ত্রীর সঙ্গে। এবং দপ্তরের সঙ্গে আমি কথা বলেছি, খুব তাড়াতাড়ি তারা সার্ভে করতে আসবেন। তার পাশাপাশি খড়দহ খালের সংস্কার করা, যেহেতু বর্ষা চলে এসছে, আমরা খুব বেশি টাইম পাইনি, হ্যাঁ। বর্ষার সময় এই কাজগুলো করা যায় না, বর্ষার পরেই এই খাল সংস্কার কিভাবে করা যায় যাতে আগামী দিনে জল যাতে না যাবে, জল যন্ত্রণা যাতে না হয়। তার পাশাপাশি মানুষ চেয়েছে যে স্বাস্থ্য পরিষেবার কথা। খড়দাতে যে দুটো হাসপাতাল আছে, বলরাম হাসপাতাল, সেখানের মান উন্নয়ন করা, তার অনেক কিছু কিছু পরিকল্পনা করা, সেগুলো আগামী দিনে হবে। এছাড়া বন্দিপুর হেলথ সেন্টার, সেটাও তার যাতে উন্নয়ন ঘটে এবং সেখানেও যাতে নতুন নতুন অ্যাপারেটাস আসতে পারে, যন্ত্রপাতি আসতে পারে, সুযোগ বৃদ্ধি হয়, তার জন্য আমি চেষ্টা করছি, আমার টিম এ নিয়ে তারা কাজ করছে। একদম আমরা একদম শেষ দিকে পৌঁছে গেছি। যে প্রশ্নটা না করলেই নয় সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প এই বাংলার একটা বড় সম্ভাবনা। সেই তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু আমরা দেখেছি যে বাম আমল থেকে পিছিয়ে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে যারা মেধা তথ্য প্রযুক্তি শিল্পে, তারা চলে যাচ্ছে বেঙ্গালুরু, নয়ডা, এইসব জায়গায় চলে যাচ্ছে। তো সেইখান থেকে কলকাতা কি নিকট ভবিষ্যতে বেঙ্গালুরু, হায়দ্রাবাদের সাথে পাল্লা দিতে পারবে? বা মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে ব্রেন ড্রেনের বদলে ব্রেন গেন, এই বিষয়টা সম্ভব? নিশ্চয়ই ব্রেন গেইন তো হবেই, তার কারণ আমরা সরকারে আসার পরে এত শিল্পের সঙ্গে সংযুক্ত, সম্পৃক্ত এত মানুষের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি, যোগাযোগ করেছি, যে আমরা বিশ্বাস করছি যে আগামী দিনে তারা এখানে ইনভেস্ট করবেন। এটা তো ঘটনা যে ৯-এর দশকে তখন যারা ক্ষমতাতে ছিলেন, বামেরা, সিপিএম, তারা কম্পিউটারটাকে অপ্রয়োজনীয় বলে মনে করেছেন। তারা মনে করেছেন এতে সংস্থানের পক্ষে প্রতিকূল পরিবেশ তৈরি করবে, তা তো নয়, তারা পিছিয়ে দিয়েছেন। এই ঘটনাটাকে দেখে যারা শিল্প গড়তে চান, বিশেষ করে আইটি সেক্টরে, তারা মুখ ঘুরিয়ে নিয়েছেন। তাদের গন্তব্য হয়েছিল ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বা এদিকে নয়ডা। হ্যাঁ। কিন্তু এখন পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র এবং রাজ্য মিলেই আমরা চালাচ্ছি এখানে। তো ফলে নতুন যে বাংলা এটি তৈরি হয়েছে, একদম এই বাংলাতে ইনফরমেশন টেকনোলজি তার কেবলমাত্র পরিষেবা নয়, তার প্রোডাকশন ইউনিট, সেমিকন্ডাক্টরের মতো বিষয় এবং অন্যান্য নানান ক্ষেত্রে, সংশ্লিষ্ট ক্ষেত্রে তার যে কোম্পানিগুলো, প্রোডাকশান এখানে তৈরি হবে এবং এটি আমরা তৈরি করতে পারবো, দেখিয়ে দেব। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি, বিনিদ্র রজনী যাপন করছি। মানুষ সঙ্গে থাকবেন, আপনারাও সঙ্গে থাকবেন, একদম নতুন বাংলা তৈরি। হ্যাঁ, একদম নতুন বাংলা, বাংলার শিল্পে নবজাগরণ ঘটানোর যে উদ্দেশ্য নিয়ে ওঙ্কার বাংলা, যে উদ্দেশ্য নিয়ে গত জানুয়ারি মাস থেকে, অর্থাৎ বছরের প্রথম থেকেই একটা কি বলবো, যে আশা নিয়ে যে পথ চলা শুরু করেছিল, কোথাও মনে হয় সেই পথ চলা হয়তো সফলতার দিকে এগোচ্ছে। কারণ এ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের পরে শিল্পের কিন্তু একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এই রাজ্যের যে মেধা, এই রাজ্যের আমাদের ছেলেমেয়ের আগামী প্রজন্ম বাইরে যাওয়ার যে একটা ঢল নেমেছিল, পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছিল, হয়তো এটা ঠিক উল্টোটা হবে। অন্য রাজ্যের মেধা আমরা পাবো, আমাদের রাজ্যের মেধা এখানে থাকবে, সেই সঙ্গে বাইরের রাজ্যের লোক আবার এই রাজ্যে এসে কাজ করবে। এটাই হচ্ছে পাওয়ার ইন বেঙ্গলের একটা পাওয়ার, আমাদের শক্তি। তো বাংলার শিল্পের নবজাগরণ ঘটবে। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে এতক্ষণ আপনি সময় দিলেন। আমরা আশা করব যে আপনার তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর খুব ভালোভাবে কাজ করুক, এই জন্য এটাই আমাদের আশা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।